অনুশ্রী বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে, এই খবর ছড়িয়ে পড়া মাত্রই এবার গোটা গ্রামবাসী মিলে তন্ন তন্ন করে ঈশান এবং অনুশ্রীর খোঁজ করছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে, অপেক্ষাকৃত অনুশ্রীর বাবা যখন কিনা বিয়ের আসরে এই খবর শুনতে পায় এবং অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে দাদা সর্বনাশ হয়ে গিয়েছে, এদিকে তো তোমার মেয়ে আমাদের সকলের বংশের মুখে চুলকানি মাখিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা অভিমন্যুকে যখন কিনা সুদীপের বাবা বলতে থাকে যে হ্যাঁ রে অভিমন্যু, তুই এই শিক্ষা দীক্ষা দিয়ে তোর মেয়েকে মানুষ করেছিস, যেখানে কিনা আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আর যাই হোক না কেন, আজকালকার যুগের মেয়েরা যেরকমই করুক না কেন, তোর মেয়ে অন্তত তোর শিক্ষায় মানুষ হয়েছে এবং তোর মেয়ে এরকম নোংরা কাজ কোনোদিনও করতে পারে না। এদিকে তোর মেয়ে কিনা তোর বংশে চুলকানি মাখিয়ে এখান থেকে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেল, তাহলে এই সমস্ত কিছু জানা সত্ত্বেও তুই আমার ছেলেকে এরকম করে কেন ঠকালি, কেন লোক সমাজে আমাদেরকে এরকম করে অপমান অপদস্থ করলি, এর জন্য তোকে অবশ্যই জবাবদিহি করতে হবে অভিমন্যু। অন্যদিকে যখন কিনা মন্দিরে অপেক্ষাকৃত আয়ুষ যখন বলতে থাকে যে পুরোহিত মশাই নিন, আমাদের কোণে চলে এসেছে, আর অপেক্ষা না করে যত শীঘ্র সম্ভব ওদের বিয়ে সম্পন্ন করার আপনি ব্যবস্থা করুন, কারণ আমাদের হাতে একদম সময় নেই কখন কে কোথা থেকে চলে আসবে, এবং সেই মুহূর্তে যদি তোদের বিয়ে সম্পন্ন না হয়ে থাকে তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না, এবং আমাদের দীর্ঘ বিশ্বাস যে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যার আমাদের মোকাবেলা করতে হতেও পারে, কারণ অনুশ্রীর দাদা থেকে শুরু করে বাবা যখন কিনা জানতে পারবে যে অনুশ্রী বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে, তখন তারা গোটা গ্রামে তন্ন তন্ন করে তোদের খোঁজ করবে, এবং তারা খোঁজ করার আগে তোদেরকে এখান থেকে আমাদেরকে চন্দননগরের উদ্দেশ্যে রওনা করতে হবে, নয়তো বা আমরা ধরা পড়ে গেলে কিন্তু আর রক্ষে নেই, আমাদেরকে এখানে বাঁচানোর জন্য কেউ আসবে না। ঈশান তাই চটজলদি বিয়েটা সেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই যখন মন্ত্র উচ্চারণ করা শুরু করে দেয় এবং অনুশ্রী যখন অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে কোনোদিনও হয়তো বা ভাবিনি যে নিজের ভালোবাসার মানুষটার টানে বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসতে গিয়ে আমি রীতিমতো আমার বাবার মুখে চুলকানি মাখাবো, কিন্তু তা সত্ত্বেও কী করবো, ভালোবাসা এমনই একটা জিনিস যে মানুষটাকে ছাড়াও যায় না এবং যে মানুষটাকে ছাড়া থাকার কথা পরিকল্পনাও করা যায় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে অনুশ্রী এই সমস্ত কথা ভাবনা চিন্তা করার এখন বিন্দুমাত্র সময় নেই। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি তুমি যত শীঘ্র সম্ভব এখানে পৌঁছো, কারণ এখানে মন্দিরে তো রীতিমতো বিয়ে শুরু হয়ে গিয়েছে এবং আমি শত চেষ্টাই করি না কেন, যেহেতু এখানে আয়ুষ ঈশানকে ইন্ধন যোগাচ্ছে, আমি কোনো মতেই বিয়েটা রুখতে পারবো না আন্টি, একমাত্র তুমি আমার শেষ ভরসা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে একবার শুধু আমি মন্দিরে পৌঁছে তারপরে দেখো ওই অনুশ্রীকে আমি কী হাল করি, এবং আয়ুষ তুমি আবার আমাকে ঠকিয়েছো, এর জন্য আমি তোমাকে আর কোনোদিনও ক্ষমা করবো না। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ এরকম করে ঈশানকে ইন্ধন যোগাবে, এই সমস্ত কর্মকাণ্ড করতে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি, এবং শেষে কিনা কুসুম এরকম করে ঠকালো, ছি 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 ছি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর দাদা যখন গোটা গ্রামবাসীকে নিয়ে গুন্ডা সঙ্গে করে নিয়ে গোটা গ্রাম তন্ন তন্ন করে খোঁজ করতে থাকে অনুশ্রী, এবং অবশেষে যখন কিনা অনুশ্রী মন্দিরে বিয়ে করতে চলেছে ঈশানকে, তখন এই খবরটা ছড়িয়ে পড়া মাত্র যখন কিনা অনুশ্রীর দাদা বলতে থাকে যে আজকে ওই ভ্যাবলাটাকে আজকে শেষ করে দেবো বাবা, তুমি আমাকে কোনো মতে বাধা দেবে না, আজকে আমি আমার এই বন্দুকের গুলি দিয়ে ওর বুকটা ঝাঁঝরা করে দেবো, এবং ওর সেই দাদা রাজা এবং ওই গড়ি ওদেরকেও আমি শেষ করে দেবো, যারা কিনা আমাদের মুখ পুড়িয়েছে, আমাদের বংশের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে, তাদের বাঁচার কোনো অধিকার নেই, এবং আজই হবে ওদের শেষ দিন, আমি বলে রাখলাম, আমাকে কেউ তোমরা বাধা দেবে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।